বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো মূলত ভারত পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। তার আগে ছোট করে আমি দুইটা জিনিস আপনাদের নজরে আনতে চাচ্ছি। তা হচ্ছে, আপনারা জানেন আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই গণমাধ্যম দিবসে একটা অর্গানাইজেশন আছে বিশ্বব্যাপী, যার নাম রিপোর্টার্স উইদাউট বর্ডার। এইটা মূলত বাংলাদেশের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে একটু এই দুই দেশকে একটু ডান বা চোখে দেখে। কারণ হলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যত রিপোর্ট করেছে সবই বাস্তবতা বিবর্জিত, বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই। এবং প্রতিবারই রেটিং তারা কমিয়েছে যে বাংলাদেশে গণমাধ্যম মুক্ত নয়। এবং একটা পর্যায়ে, বছর দুয়েক আগে এমন একটা পর্যায়ে গেছে যে ভারত এবং বাংলাদেশকে পাকিস্তান এবং আফগানিস্তানের নিচে নামিয়েছে, যেখানে আফগানিস্তানের কোনো সংবাদই নেই, যেখানে শরিয়া পরিষদের নির্দেশে সংবাদ প্রচার করা হয়, সেখানে সেই দেশকে বাংলাদেশের নিচে নামিয়েছে। পাকিস্তানের গণমাধ্যম, গণতন্ত্র কারাগারে বন্দী, আর সামরিক জান্তার বুটের তলায় পিষ্ট। তারাও আমাদের থেকে নাকি অনেক মুক্ত, এমনকি ইন্ডিয়ার মতো দেশ। এই হলো তাদের চরিত্র। সব কেন আমি আজকে এই কথাটা বলছি, গতকালকে তারা বাংলাদেশ সম্পর্কে এবং ভারত সম্পর্কে বা অন্যান্য জায়গা সম্পর্কে যে রিপোর্ট করেছে, যে রেটিং করেছে, আমাদের রেটিং 16 ধাপ এগিয়েছে। তার মানে আমরা আরো 16 ধাপ ভালো করতেছি। কোন পরিস্থিতিতে তারা এই রেটিং করেছে? যেই পরিস্থিতিতে একটি অগণতান্ত্রিক, অনির্বাচিত, ষড়যন্ত্র করে বন্দুকের জোরে ক্ষমতা ডাকাতি করে দখল করে রেখেছে। শুধু তাদের কথাই বলা যাবে মিডিয়াতে। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বারবার নির্বাচিত দল আওয়ামী লীগকে গালিগালাজ করা ছাড়া, আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা প্রচারণা ছাড়া আর কোনো খবর প্রচার করা যাবে না। শুধু আওয়ামী লীগই না, মুক্তিযুদ্ধের পক্ষের যজ্ঞ যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, 14 দলের অংশ যারা, তাদের কোনো কথা বলা যাবে না। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান তারা আরো উচ্চ লেভেলে নিয়ে গেছে। যেই দেশে 4 জন সাংবাদিককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে, স্নাইপার গুলিতে হত্যা করেছে, 1 ডজনের উপরে প্রথম শ্রেণীর সাংবাদিক জেলে, হত্যা মামলায় 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা যেই সরকার দেয়, প্রতিটা মিডিয়া হাউস হয় মালিকানা বদল হয়ে গেছে, নচেৎ জামাত শিবির আর সমন্বয়কারীদের দ্বারা দখলকৃত, তাদের লোক দ্বারা সংবাদ পরিবেশন করা হয়। যেই দেশে
উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য চাকরি চলে যায় সাংবাদিকের, নিউজ বন্ধ হয়ে যায়, ছাত্র নামধারী সন্ত্রাসীরা মিডিয়া হাউসে গিয়ে হুমকি দিয়ে চাকরিচ্যুত করে। সেই দেশ তারা, এই রিপোর্টার্স উইদাউট বর্ডার, তারা সেই দেশকে আপলিফটেড করেছে 16 ধাপ। এই হইল এদের মুক্ত সাংবাদিকতার রিপোর্ট। এরা বিশ্বব্যাপী খুব নাম করা, এদের কথা আর কি বলবো, এটুকু একটু জানায় রাখলাম আপনাদেরকে। আর একটি ব্যাপার আপনারা জানেন, সাবেক সেনা কর্মকর্তা, বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলুর রহমান, বিডিআরের সাবেক মহাপরিচালক, যিনি খুব গর্ব করে বলেন 2001 সালে রৌমারীতে 400 ভারতীয় হত্যা করেছে, সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। এটার কোনো, এই তথ্যের কোনো প্রমাণ নাই, কোনো সূত্র নাই, এটা ওনার মুখেরই কথা। অথচ রৌমারীতে 2001 সালে 15-16 তারিখ, এই 2 দিন ওখানে সীমান্তে পিলার গাড়া নিয়ে দ্বন্দ্বে এলাকার লোকজনের সাথে ঘটনা ঘটে, মারামারি, একটা পর্যায়ে সেটা সংঘর্ষ রূপ নেয় এবং সেখানে গোলাগুলি হয়। সেখানে আমাদের পক্ষের 15-16 জন মারা যায়, আর ভারতীয় পক্ষেরও 10-12 জন মারা যায়। সেইটাকে উনি ওনার বীরত্ব এবং 400 ভারতীয় মেরে ফেলছে, এই বীরত্ব। তবে ওই সময় যদি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকে, অন্য কেউ থাকতো, একটা ভয়াবহ পরিণতির সম্মুখীন হতো বাংলাদেশ। শুধু শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে, তার সম্মানের দিকে তাকিয়ে ভারত এটার কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় নাই। পরবর্তীতে তদন্ত কমিটি করে তাকে কুমিল্লায় জিওসি করে বদলি করে দেওয়া হয়। এরপরে নির্বাচন হয় অক্টোবরে, তারপরে তদন্ত রিপোর্ট বের হয়, খালেদা জিয়া তাকে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে চাকরিচ্যুত করে। সেই ফজলুর রহমান ওই এক রৌমারীতে 400 ভারতীয় মারছে। এই কথাটা এই কারণে বললাম, এই লোকটাকে বিডিআরের বিচার কিন্তু শেষ। শত শত বিডিআর যারা বিদ্রোহে অংশ নিয়েছে তাদের সাজা হয়েছে এবং তাকে সেটা আবার পুনর্তদন্ত, তাকে সেই কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছে। সেই কমিশনের চেয়ারম্যান এমন লোককে বানানো হয়েছে, তাকে বানানো হয়েছে, সে প্রতিদিন এই বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ভারতকে দোষারোপ করেছে, যার পক্ষে তার কাছে কোনো তথ্য প্রমাণ কিছুই নাই। সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ভারতকে জড়িয়ে এই গত বছর পর্যন্ত প্রপাগান্ডা, টেলিভিশন, টক শো, পত্রিকায় লেখালেখি সে করে যাচ্ছে। তাকে বানিয়েছে এই কমিশনের চেয়ারম্যান, বিডিআরের তদন্ত কমিশনের চেয়ারম্যান। এবং সে কি রিপোর্ট দিবে? আর তার মতো করেই তো সে রিপোর্ট দিবে। ওইটারই একটা গ্লিমস আসলো গতকালকে, পরশুদিন সে একটা বিপজ্জনক একটা উক্তি করলো। সেটা হচ্ছে, সে বলেছে তার ফেসবুকে পোস্ট দিয়ে, চীনের সাথে কথা বলে, চীনের সাথে আলোচনা করা, চীনকে সাথে নিয়ে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে ভারতের 7 সিস্টার
উত্তর পূর্ব ভারতের যে 7 রাজ্য সেটা দখল করার জন্য। একে কি উন্মাদ বলবেন নাকি পাকিস্তানের এজেন্ট বলবেন? যে দেশকে বিপজ্জনক, এইরকম একটা পরিস্থিতিতে দেশকে বিপজ্জনক অবস্থায় ফেলার জন্য এই সমস্ত লোক এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আবার তারপরের দিন আবার আরেকটা স্ট্যাটাস দিয়েছে, কাশ্মীরে পাকিস্তানের পক্ষে, পাকিস্তান যেহেতু মুসলমান দেশ এই জন্য কাশ্মীরে পাকিস্তানের পক্ষে আমাদের সরকারের অবস্থান নেওয়া দরকার। এই হলো একজন সাবেক সেনা কর্মকর্তার এবং একটা সরকারের ইনকোয়ারি কমিশনের চেয়ারম্যানের বক্তব্য। আমি আমার ফেসবুকে এটার ব্যাপারে আজকে পোস্ট দিয়েছি যে এই ধরনের উন্মাদ, এই ধরনের দেশদ্রোহীমূলক বক্তব্যের কারণে অনতিবিলম্বে তাকে এই কমিশনও বাতিল করতে হবে এবং তার আগে এই কমিশনের চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দিতে হবে। এই সমস্ত লোকের জন্য আমরা বিপদে পড়তে যাচ্ছি। এমনি নানান রকমের বিপদ, বিপদের শেষ নাই। ঘরে বিপদ, বাইরে বিপদ, তার মধ্যে এরা সেই আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতির সৃষ্টি করতেছে। এখন আসি আরেকটি উত্তপ্ত পরিস্থিতির কথা, সেটা হচ্ছে ভারত পাকিস্তান। অনেকেরই ধারণা ছিল যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানে আক্রমণ করতে পারে এবং পাকিস্তান গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এই সম্পর্কে আগাম বক্তব্য দিয়েছে যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তান আক্রমণ করবে। সেই 36 ঘন্টা গতকালকে শেষ হয়ে গেছে, ভারত এখনো আক্রমণ করে নাই। কেন ভারত এখনো আক্রমণ করেনি? এখন এটা হলো প্রশ্ন। আমি নিজেও বিশ্বাস করি ভারত আক্রমণ করবে, বাট আমি কোনো দিন তারিখ দেইনি। আমি বলছি যে এনি টাইম, যে কোনো একদিন 0 আওয়ারে অথবা ভোর 5টা-6টার মধ্যে আক্রমণ সে করবেই। সেটা কখন করবে না, তার সুবিধাজনক সময়ে করবে। কিন্তু তার আগে সে যে কাজগুলি করতেছে সেটা হচ্ছে, আক্রমণ তো সে করবেই, তার আগে বা তার এখন মূল টাস্কটা হচ্ছে ভারতকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, পাকিস্তানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। পাকিস্তানের মতো একটা দেউলিয়া পিয়া রাষ্ট্রের যদি দীর্ঘ সময় যুদ্ধাবস্থা বজায় থাকে তাহলে যে কোনো সময় দেউলিয়া হয়ে যাবে। কারণ এই দেশ অলরেডি দেউলিয়ার পথে ছিল। বেল আউটের করার জন্য IMF থেকে $7 বিলিয়ন আর চায়নার থেকে $5 বিলিয়ন নিয়ে রক্ষা হয়েছে, বিভিন্ন দেনাপানা দিছে। কিন্তু এখন IMF-কে আবার আজকে ভারত IMF-কে পাকিস্তানের যে $7 বিলিয়ন, তার মধ্যে 1 পয়েন্ট কত বিলিয়ন যেন, $1.5 বিলিয়নের কাছাকাছি অলরেডি পেমেন্ট করেছে, বাকিটা স্টপ করার জন্য অনুরোধ করেছে। কেউ হয়তো মনে করতে পারে ভারতকে IMF-কে অনুরোধ করা এটা IMF-এর সিদ্ধান্তের ব্যাপার না। ভারত একটা ফ্যাক্টর। ভারত IMF-এর গভর্নিং বডির ভোটার মেম্বার এবং পাওয়ারফুল মেম্বার। IMF-এর নিয়মটা হচ্ছে, পৃথিবীতে যাদের ইকোনমি যত বড় তাদের স্টেকটা তাদের তত বেশি, তাদের কোটা তত বেশি, তাদের ভোটিং ক্যাপাসিটি তত বেশি। এই ক্ষেত্রে নাম্বার 1 হলো আমেরিকা। তারা যে কোনো সময় যে কারো লোন আটকে দিতে পারে, আবার তারা কারো পক্ষে সুপারিশ করলে সেই লোনটা সহজে হয়ে যায়। ভারত একটা বিগ প্লেয়ার IMF-এর এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। সো ওই কারণেই ভারত তো এখন যে একটা অনুরোধ করবে তার নিজের
ক্যাপাসিটিটা তো আগে নিজে জাজ করতে হবে যে আমি আবার কোন অথরিটিতে, কোন মানে ক্যাপাসিটিতে IMF-কে আমি এই কথা বলি। তার সেই অথরিটি আছে বিধায়, সেই ক্যাপাসিটি আছে বিধায় সেই কথাটা বলছেন। এই কথা বললে হু আর ইউ, এই কথা যদি কেউ বলে তখন ভারতের মান সম্মান তো থাকে না। ইন দ্যাট কেস ভারত জেনে শুনে, সো আমি এটা ক্লিয়ার করলাম যে ভারত কিভাবে এই কথাটা বলতে পারে, তার সেই গ্রাউন্ড আছে। বিকজ অলরেডি ভারত অলমোস্ট 4th ইকোনমি, আগামী কয়েক মাসের মধ্যেই 4th ইকোনমি হবে, আগামী বছরের মধ্যেই সে 3rd ইকোনমি হবে ওয়ার্ল্ডে, জাপানকে টপকায়া। এখন এই 2-3 মাসের মধ্যেই সে জার্মানিকে প্রায় সমান সমান হয়ে গেছে। এই 2-3 মাস 4 মাসের মধ্যে, হ্যাঁ এই বছরের মধ্যে কনফার্ম সে 4th বিশ্ব বড় অর্থনীতি হবে। অলরেডি তার $4.3 ট্রিলিয়ন ইকোনমি, জার্মানি হলো 4.35, মাত্র অল্প একটু বেশি। সো ওই প্রেক্ষাপটে IMF এর তার স্টেকটা অনেক বেশ শক্ত, যার জন্য সে রিকোয়েস্ট করছে। এখন IMF কি করবে নির্ভর করে এটা অনেকটা আমেরিকার উপরে। এখন আমেরিকার সাথে আমার তো ধারণা যে আমেরিকার সাথে কথা না বলে ভারত তো এই ধরনের একটা প্রপোজাল দিতে পারে না। নিশ্চয়ই সে আমেরিকার সাথে কথা বলেই এটা করেছে। যাই হোক, সেটা ভবিষ্যতে দেখা যাবে। বাট এটা যদি বন্ধ হয়ে যায়, সাথে সাথে পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে, আর কোনো বেরিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই। চীন আর কত দিবে? গতবার দেউলিয়া হওয়ার পথে শেষ পর্যায়ে যখন রিজার্ভ যখন 0 হয়ে গেছে, তখন প্রথমে চীন মিডল ইস্টের থেকে কিছু পেয়েছে, এইভাবে জোড়াতালে দিয়ে, কিন্তু IMF না দিলে হবে না। শেষ পর্যন্ত প্রথমে না বলছিল, পরে আবার সবাইকে ধরে ধরে নিয়েছে। আরেকটি সিদ্ধান্ত আজকে নিয়েছে ভারত, পাকিস্তান থেকে সমস্ত পণ্য আমদানি নিষিদ্ধ, সেটা যেই নেই হোক। শুধু পাকিস্তানের প্রস্তুতকৃত পণ্য না, পাকিস্তান যদি অন্য কোনো দেশ থেকে আমদানি করে বা কোনো না কোনোভাবে আনে, সোজা কথা পাকিস্তান থেকে ভারতগামী কোনো পণ্য ইম্পোর্ট হবে না। আজকে থেকে সেই সিদ্ধান্ত হয়ে গেছে। সবচেয়ে বড় অস্ত্র হলো সিন্ধু পানি। এটা যদি ভারত কন্টিনিউ করে, পাকিস্তান শেষ। ওটা পারমাণবিক বোমার থেকে অনেক বেশি শক্তিশালী। ইট ইজ কল সাইলেন্ট নিউক্লিয়ার বম্ব। শেষ। এখন কেন ভারত আক্রমণ করতেছে না? তো আরেকটা জিনিস বলছে, স্টারলিংক। তাও আজকেরই সিদ্ধান্ত। ভারত স্টারলিংকের কাছে জানতে চেয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে তারা যে স্টারলিংক দিচ্ছে, সেই স্টারলিংক কোথায় কোথায় ব্যবহার হবে এটা তারা জানতে চেয়েছে। সিকিউরিটি রিজনে জানতে, যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তানে উগ্রবাদী জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে, আর পাকিস্তান তো এটার চাষই করে, আফিমের মতো উগ্রবাদ তারা চাষ করে। আজকেও বেলুচিস্তানে 20 জনের উপরে সৈন্য মারা গেছে বিদ্রোহীদের গোলাগুলিতে। তো এই দুই দেশ এখন জঙ্গিবাদের টার্গেটে পড়ে গেছে। সো পাকিস্তানের কাছে, স্টারলিংকের কাছে ভারত জানতে চেয়েছে যে স্টারলিংক এই দুই দেশের কোথায় কোথায় ব্যবহার হবে এবং কোন কোন ক্যাপাসিটিতে। এখন হয়তো আমরা বলতে পারি যে স্টারলিংক হলো আমেরিকার কোম্পানি, ইলন মাস্কের কোম্পানি। ভারতের এত খবরদারি করার, ভারতের এই প্রশ্নের উত্তরই বা কেন ইলন মাস্ক দিবে এই জন্য, তা না হলে ভারত স্টারলিংক নিবে না। যদি যথাযথ মানে সন্তোষজনক জবাব না পায়, তাহলে স্টারলিংক ভারত নিবে না। এই জন্যই ভারত এই কথাটা বলতে পারে। এখন স্টারলিংকের সিদ্ধান্ত নিতে হবে, তারা এই তথ্য দিবে নাকি ভারতীয় বাজার হারাবে। সো এখন ব্যাপারটা দাঁড়াইছে যে অর্থনৈতিকভাবে ভারত
খুব শক্তভাবে হাত দিছে, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিবে। ভিক্ষার উপরে একটা সংসার কতদিন চলতে পারে? পাকিস্তানের অবস্থা তাই দাঁড়াচ্ছে, ভবিষ্যতে তাই দাঁড়াবে। যেমন ধরেন গত 6-7 মাস আগে বা এই IMF এর লোন নিয়ে যখন খুব দরবার হচ্ছে, তখন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনি একটা অনুষ্ঠানে বলছে যে পাকিস্তান যদি জঙ্গিবাদের চাষ না করত, জঙ্গিবাদে পরিণত না হতো, ভারতের সাথে ভালো সম্পর্ক থাকতো, আজকে IMF যেই লোনের জন্য পিছনে ঘুরতেছে এর ডাবল টাকা আমরা পাকিস্তানকে দিতাম, পাকিস্তানের এই দুর্দশা থাকতো না। আমরা সেইভাবে পাকিস্তানকে সহযোগিতা করতে পারতাম যেইভাবে শ্রীলঙ্কাকে আমরা করেছি। তো এটা আরো 6-7 মাস আগের কথা, সেই জায়গা থেকে আজকের পরিস্থিতি, তাহলে টোটাল জিনিসটা রিভার্স হয়ে গেল। আগে যেমন সহযোগিতার মনোভাব নিয়ে কথা বলছে, এখন হলো বিরোধিতার মনোভাব নিয়ে তারা কাজ করবে। কিভাবে পাকিস্তানকে আরো পঙ্গু করা যায়, তিলে তিলে নিঃশেষ করে দেওয়া যায়। এবং ভারত এমন একটা শক্তি, বিশ্বব্যাপী অতি শক্তিশালী অবস্থান নিয়ে ফেলেছে অর্থনৈতিকভাবে, যে তার কাছে অনেকেই তাকে তুষ্ট রাখার জন্য তার নৌকায় উঠে বসবে। সেটা পাকিস্তান বুঝে, সেজন্যই পাকিস্তান আমেরিকাকে ধরেছে, রাশিয়াকে ধরেছে, চীনকে ধরেছে, যেভাবে হোক ভারতকে কুল ডাউন করতে হবে। এখন আমেরিকা মূলত একটা নেগোসিয়েশন পর্যায়ে আছে। চায়না অলসো অন বোর্ড, তারাও চাচ্ছে যে যাতে জিনিসটা একটা সম্মানজনক কিছুর মধ্য দিয়ে ভারতকে ঠান্ডা করা যায়। এখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গত পরশুদিন ফক্স নিউজে একটা ইন্টারভিউতে বলছে যে আমরা ভারত একটা সীমিতভাবে ব্যবস্থা নেই, এটা যেন বড় আকার না হয়। তার মানে কি, একটা স্ট্রাইক করুক, সেটা যেন বড় আকারে অল আউট যুদ্ধে না পরিণত হয়। এই হইল এখন আমেরিকার পজিশন। স্ট্রাইক করবো, করো, কোনো সমস্যা নেই, তোমার সম্মানটা আমরা চাই, তুমি সব বড় বড় মর্যাদা নিয়ে থাকো, কিন্তু সেটা যেন ব্যাপক না হয়। এখন কথা হচ্ছে আমেরিকা এবং চায়না উভয়ই, রাশিয়া উভয়ই কাজ করতেছে পাকিস্তানকে যে তুমি রিটালিয়েশনটা করো না, রিটালিয়েট করতে যাইও না, তাইলে ওখানেই আমরা এটা শেষ করে দেব। তারপর ভারত যে অর্থনৈতিক ব্যবস্থা নিছে আস্তে আস্তে আস্তে, আর ভারতের কথা হলো পাকিস্তানকে স্ট্যান্ড নিতে হবে অ্যাগেনস্ট টেরোরিজম, যে আমরা টেরোরিজম আশ্রয় দেব না। এটা কিন্তু কথার কথা না, এটা ভারত এটা বললো আর পাকিস্তান বলে দিল হ্যাঁ আমরা টেরোরিজম আশ্রয় দেব না বা আমরা এটাকে প্রশ্রয় দেব না, বিষয়টা সেটা না। এই কথাটার একটা সিগনিফিকেন্স আছে। এই কথাটা বলার সাথে সাথেই তখন প্রশ্ন আসবে, ভারত তখন বলবে যে এই তোমার টেরোরিজমের খাতগুলো, এগুলো তুমি কন্ট্রোল করো। তখনই যেমন বাংলাদেশের ক্ষেত্রে বললে পরে বলছে, তাহলে হাত দিতে হবে এই যে জামাত শিবির, এই হরকাতুল জিহাদ, এই বাংলা ভাই, অমুক সমুক যে সমস্ত অর্গানাইজেশনগুলি আছে, যারা এখন মাথা তুলে দাঁড়াইছে, যারা এখন সরকার চালায়, যারা এখন সরকারি দল, ইউনূসকে এদেরকে দমন করতে হবে। একইভাবে শাহবাজকেও এই গ্রুপগুলিকে, হরকাতুল জিহাদ, অমুক সমুক, লস্করে তৈয়বা, অমুক যারা যারা আছে, এইসব জিনিসগুলিকে দমন করতে হবে। এটা দৃশ্যমান হইতে হবে, কারণ এটা তো ইনফরমেশন সবসময় পাবে, একদম মিনিট বাই মিনিট আপডেট পাবে। তো যার কারণে পাকিস্তান ওই কথা বলতে পারবে না, কারণ তাদের উপর হাত দিলে পাকিস্তান গৃহযুদ্ধ হবে। আমাদের এখানে যেমন তৌহিদি জনতা একটা বিরাট
শক্ত অবস্থান করে ফেলছে গত এই 8-9 মাসে। পাকিস্তানে আরো অনেক বড় শক্তিশালী অবস্থান তাদের। তো এই দুই দেশের সন্ত্রাস নিয়েই হলো এখন মূল বিষয়টা। তো এইটা যদি পাকিস্তানে স্টেপ নেয় তাইলে হয়তো স্ট্রাইকটা করবে না, কিন্তু এটা না নিলে স্ট্রাইক করবেই। সেটা পাকিস্তান যতই হামারি তুমারি করুক আর যতই হম্মি তম্মি করুক, একটা পর্যায়ে তাদেরকে শান্ত হইতে হবে, কারণ এটা তাদের অস্তিত্বের ব্যাপার। এখন ইন্ডিয়া তো পাকিস্তানের মতো ভিখারি দেশ না যে আমার আর হারাবার কি আছে, আমার কি বা হবে এমন। কিন্তু পাকিস্তান যে কাউন্টার অ্যাটাকটা করবে তাতে ভারতের যেই পরিমাণ ক্ষতি হবে, বা বড় ধরনের একটা যুদ্ধ হয়ে গেলে ভারতের যেই পরিমাণ ক্ষতি হবে এটা অনেক বড়। এখন করাইল বস্তির সাথে যদি গুলশান বনানীর লোকজন যায় যদি মারামারি করতে যায়, পাল্টা হামলা যদি করে, তাহলে করাইল বস্তির হামলা করলে কি হবে, আর বস্তির এই লোকরা যদি গুলশান বনানীতে যায় হামলা করে তাহলে কি ক্ষতি হবে। দিস ইজ দি এক্সাক্ট পিকচার অফ দিস সিচুয়েশন ইন পাকিস্তান এন্ড ভারত। সো ওই জিনিসটাকে যতটা ড্যামেজ কন্ট্রোল করা যায়, যতটা ড্যামেজকে মিনিমাইজ করা যায়, সেইটাই এখন কাজ করতেছে। আমি মনে প্রাণে চাই যাতে কোনো ফায়ারিংটা না হয় আর কি, শুটিং কনফ্লিক্টটা যেন না হয়। তাতে শুধু মানে সম্পদের ক্ষতি হবে শুধু তাই না, প্রচুর জীবনহানি হবে, যেটা আমি ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতেই চাই না। বাট একটা হবে, যদি না পাকিস্তান ওই ঘোষণা দেয় যে আমরা এটা করব, সেটা খুব তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখন চায়নার রোলটা এখানে কি? চায়নার রোলটা হচ্ছে পাকিস্তানের থেকে, পাকিস্তান আর চায়না অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিনের বন্ধু। এখানে একটা সিনারিও আছে 1971। সিনারিওটা হলো পাকিস্তানের সাথে খুব বড় ধরনের যুদ্ধ হয়েছে ইন্ডিয়ার সাথে 71-এ, কিন্তু চায়না কিন্তু এখানে সরাসরি অংশগ্রহণ করে নাই। প্রাথমিক অবস্থায় কিছু অস্ত্র শস্ত্র দিছে, পরবর্তীতে সেটাও বন্ধ করে দিছে রাশিয়ার হুমকির কারণে। সো এখন ব্যাপারটা এমন দাঁড়াইছে যে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব এটা যেমন ঠিক, আবার ভারতের সাথে চায়নার অর্থনৈতিক গুরুত্ব পাকিস্তানের থেকে বহু 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 গুণ বেশি। পাকিস্তান হলো চায়নার কাছে একটা বার্ডেন, আর ইন্ডিয়া হলো চায়নার কাছে একটা সোনার কি বলে সোনার ডিম পাড়া হাঁস। চায়না ইন্ডিয়াতে $95 বিলিয়ন এক্সপোর্ট করে, ইন্ডিয়া মাত্র $8 মিলিয়ন এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে ইন্ডিয়া চায়না থেকে। সো চায়নার স্টেকটা কত বড় এখানে। তো ভারতের সাথে ওই ঝামেলায় চায়না যাবে না। চায়নার একটা লিমিট আছে কোন পর্যন্ত চায়না পাকিস্তানকে নিয়ে যাবে, এটা যেন আমাদের সবার মাথায় থাকে। চায়নাকে জেনে এত লাফালাফি করার কিছু না। চায়নার মূল প্রায়োরিটি হচ্ছে বিজনেস, মানি, অর্থনীতি। তারা যুদ্ধবাজ দেশ না, তাহলে তাইওয়ান বহু আগে চায়না নিয়ে নিতে পারত। একদিনও টেকার কোনো ক্ষমতা চায়না ইয়ার নাই, এক বেলাও নাই। সকালে শুরু করলে সকালের মধ্যেই শেষ করে দিতে পারবে কাহিনী, কয়েক ঘন্টার ব্যাপার। কিন্তু বছরের পর বছর চায়না অপেক্ষা করতেছে, আস্তে 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 করে তাদেরকে ডিপেন্ডেন্ট করে চায়নার উপরে। চায়না সেভাবে ইনভেস্ট করতেছে, মানে অন্য থিমে তারা গেছে। অনেক বেশি ইনভেস্টমেন্ট করা, অনেক বেশি নির্ভরতা নিয়ে আসা চায়নার উপরে।
মানুষের মন জয় করে আস্তে আস্তে রিইউনিফিকেশন হওয়া, জোর করে না। সো দিস ইজ এ গ্রেট এক্সাম্পল ফর চায়না। দে ডোন্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই ফোর্স। ম্যাকাও নিছে শান্তিপূর্ণভাবে, হংকং নিছে শান্তিপূর্ণভাবে, তাইওয়ানও যাবে হয়তো আগামী 2 বছর, 2.5-3 বছরের মধ্যে চলে যাবে। সো চায়না যুদ্ধবাজ দেশ না, তারা যুদ্ধ চায় না, হাঙ্গামা চায় না, তারা অর্থনৈতিক যুদ্ধও চায় না, তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চায়, স্বাবলম্বী হইতে চায় অর্থনৈতিকভাবে, এবং তাই হয়ে দেখাইছে। 1990 সালে $300 বিলিয়ন অর্থনীতি, আজকে $20 ট্রিলিয়ন অর্থনীতি। ইটস এ ম্যাজিক। সো চায়নার উপরে কেউ যেন এই মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় যে চায়না বিরাট কিছু পাকিস্তানের পক্ষে করবে, কখনোই না, কখনোই না। তো এখন কনক্লুশন হচ্ছে যে আমরা অপেক্ষায় থাকি এই উত্তপ্ততা যেন কমে যায়, কারণ যত বেশি উত্তপ্ত হবে আমাদের রিস্কও তত বাড়বে। কারণ এই ফজলুর রহমানের মতো এরকম উম্মাদ লোকজনের অভাব বাংলাদেশে নাই, অনেক আছে। এরকম উস্কানিমূলক কথাবার্তা এবং আচরণ করা কিছু করে ফেলারও অনেক লোক আছে। সো আগুন যখন লাগানো থাকবে তখন যে কোনো সময় আগুনের মধ্যে কেউ ঘি ঢালতে পারে। তো যত তাড়াতাড়ি ওই দিকে সমস্যা সমাধান হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা অন্তত এই দিক থেকে সেফ থাকব, তারাও সেফ থাকবে, আমরাও সেফ থাকব। পাকিস্তানকে চায়না ধরেছে, এখান থেকে পাকিস্তান আর বেরোতে পারবে না, এটা হলো শেষ কথা। পাকিস্তান যতই আণবিক শক্তি আর অমুক শক্তি থাকুক, আপনার হাতের জোর আর পেটের ক্ষুধা দুই জিনিস। হাতের জোরের থেকে পাকিস্তানের পেটের ক্ষুধা অনেক বেশি। বিদেশের উপরে সে নির্ভরশীল পুরোপুরি, আর বিদেশটা হইল ভারতের নিয়ন্ত্রণে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। লেটস হোপ ফায়ারিংটা যেন না হয়, বাট সম্ভাবনা খুব বেশি, যে কোনো সময় হতে পারে। একটা রিটালিয়েশন হবে, আমি আগে বললাম, কিন্তু সেটা পাকিস্তান যদি আবার প্রতি উত্তর দিতে যায় ওইটার উপর নির্ভর করে তারা কতটুকু কি করবে। আমি একটা বড় মোটামুটি একটা সাইজেবল অ্যাটাক করলাম, পাকিস্তান হয়তো একটা জায়গায় 2টা বম্বিং করলো, সবাই পাশের থেকে ধরলো, চায়না ধরলো, রাশিয়া ধরলো, আমেরিকা ধরলো, ঠিক আছে, আর কিছু করো না, তুমি তো বড় করছো, তুমি বেশি করছো, তাতে থাকো। কিন্তু পাকিস্তান যদি আবার সমানে সমান করতে যায় তাইলে বিপদ আছে। এখন হলো সেইটাই হলো আমাদের কামনা, যেটা যেন না হয়। দেখি আল্লাহ ভরসা কি হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।